ওকে, তো আমাদের তো 41টা কোশ্চেন পর্যন্ত শেষ হয়েছিল না? তো এখন আমাদের বাকি ইলেকট্রিক ফিল্ডের যত কোশ্চেন আছে ওগুলো নিয়ে কথা বলবো। আরে কি আন্ডার এস্টিমেট করবো। ওকে, ওকে, তো আমাদের ইলেকট্রিক ফিল্ডের পরের কোশ্চেন থেকে, যে 41টা কোশ্চেনের পর থেকে, হ্যাঁ নাবিল, হাটে ঘুরতে যাও, হাটে যাও ঘুরতে, গরু হাটে। পরশুদিন আমরা তাহলে হাটে ঘুরতে যাবো না ক্লাস টাইমে? ওকে, সো এখন আমাদের কোশ্চেন নাম্বার 42 থেকে, কোশ্চেন নাম্বার 42 থেকে 50 পর্যন্ত কার কার কোন কোন কোশ্চেনের প্রবলেম? 42 এর এ, আনিসার 43 এর সি। ওকে, সো ফার্স্টে 42 এর এটা নিয়ে আমরা কথা বলি। এখানের মধ্যে দেখো, এটা কিন্তু তেমন বেশি কঠিন না প্রভাব, যে তোমার ওয়েভলেন্থ বের করতে বলছে ইলেকট্রনের, মানে এটা কেমন ওয়েভলেন্থ হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ হবে। তো এখন ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বাই মোমেন্টাম। তো এখন এখানে দেখো তোমার এই ভোল্টেজটা যে দেওয়া, এই ভোল্টেজে ইলেকট্রন গুলো অ্যাক্সেলারেট করলে কি হবে? কাইনেটিক এনার্জি পাবে। আর ওই কাইনেটিক এনার্জির করেসপন্ডিং কি করতে পারবো? মোমেন্টাম বের করতে পারবা। তো তাহলে ফার্স্ট এর কাজটা কি? দ্য কাইনেটিক এনার্জি is equal to electrical energy, which is charge of the electron multiplied by the potential difference through which it is accelerated. Then এখানের মধ্যে কি হবে? ke is equal to momentum square by 2m. সো এখানে থেকে পরে কি আসবে? মোমেন্টাম আসবে। দেন ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলাতে বসায় হয়ে যাবে। সোর্স, আচ্ছা ওকে। সো ফর এটা বিতে স্টেট উইথ দ্য রিজন whether this, হ্যাঁ যদি কম আসে, যদি গ্যাপের কথা যে বলছে 2.3 into 10 power -11 এর কম আসলে সুটেবল, বড় আসলে সুটেবল না। আচ্ছা না, মানে সিমিলার হলে তো হ্যাঁ সিমিলার হইলেও তো হবে। ওকে, 43 এর বি তে 43 এর সি তে দুটোতে সমস্যা আছে। তো আমরা দেখি কি বলতেছে। During the manufacture of some computer components, it is necessary to monitor the position of pieces of silicon. তো কি হয়েছে এখানে? সিলিকন প্লেট দেখানো, একটা প্রোব দেখানো, আর পজিশন দেখানো, যে এরকম সামনে পিছে মুভ করা যায় এমন টাইপের কিছু। তো বলতেছে ক্যাপাসিটরস ক্যান বি ইউজড টু ডিটেক্ট আ চেঞ্জ ইন দ্য পজিশন অফ আ পিস অফ সিলিকন। তো ক্যাপাসিটর ইউজ করে সিলিকনের পজিশন কোথায় আছে না আছে এটা কি করতে পারে? তারা প্রোবিং করতে পারে বা ডিটেক্ট করতে পারে। The piece of silicon forms one plate of a capacitor while the probe acts as other plate of the capacitor. তো এটা ডায়াগ্রাম এরকম দেখানো আছে। তো প্রোব একটা প্লেট, পজিটিভ বা নেগেটিভ, সিলিকন অপোজিট আর একটা প্লেট হিসেবে কাজ করে। একটা ক্যাপাসিটরের মধ্যে দুইটা প্লেট থাকে না? তো দুইটা প্লেটের মধ্যে এমন টাইপের কাজ করে। তো এটা এখানে ডায়াগ্রামের মধ্যে, সার্কিট ডায়াগ্রামে দেখাইছে যে 6 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স আছে প্রোব এন্ড
দ্য সিলিকন প্লেট, ওই যে সিলিকন প্লেটটা নেগেটিভলি চার্জড হবে আর প্রোবটা হবে কি পজিটিভলি চার্জড, তাদের মধ্যে একটা সেপারেশন আছে ডি। তো এই কথা কিন্তু তোমাদেরকে বলছিলাম যে ক্যাপাসিট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু সেপারেশন বিটুইন দ্য প্লেটস এন্ড তাদের এরিয়ার উপরেও ডিপেন্ডেন্সি আছে। তো এটা জাস্ট আমাদেরকে আলাদা বলে নাই, তারা যেহেতু আমাদের সিলেবাসে নাই, তারা আমাদের যে ইনফরমেশন নতুন দিব এটা ফর্মুলা দিয়ে দিছে। কি বলছে? The relationship between the capacitance and the distance d between the silicon plate and the probe is C is equal to K by D, where K is a constant. So K হলো constant আর distance টা হলো separation between the two plates. তো দেখো distance যত বাড়বে capacitance তত কম, distance যত কমবে capacitance কি তত বেশি। তেমন টাইপের ব্যাপার। তো বলতেছে explain quantitatively how the change কি বলে how the charge on the capacitor will vary if the silicon plate moves away from the probe. তো দূরে সরে নিলে পরে কি হবে? ক্যাপাসিট্যান্স কমে যাবে। পটেনশিয়াল ডিফারেন্স ফিক্সড, পটেনশিয়াল ডিফারেন্স কত? 6। সো Q ইকুয়াল টু VC অর CV। সো V হলো কনস্ট্যান্ট, ডিসটেন্স বাড়াইলে পরে C কমে যাবে, C কমে গেলে পরে চার্জ কমে যাবে। তো এটা হলো এ নাম্বার। এ নাম্বারে কোনো প্রবলেম নাই কারো, বি এন্ড সি তে প্রবলেম। তো বি নাম্বারে দেখি কি বলতেছে যাবে। When the silicon is in certain position, the probe is 3.5 millimeter from it. So তাহলে সিলিকন আর ওই এর মধ্যে প্রোবের মধ্যে সেপারেশন দিয়ে দিছে 3.5 মিলিমিটার। তো বলতেছে the silicon must remain within 0.7 millimeter of this position. যে পজিশনে আছে এই পজিশনের প্লাস মাইনাস 0.70 মিলিমিটারে থাকতে হবে, যে উইদিন এত মিলিমিটার থাকতে হবে। এখন বলতেছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর। তো ম্যাক্সিমাম অ্যালাউয়েবল পার্সেন্টেজ ডিক্রিজ, তো চার্জ ডিক্রিজ করবে কখন? ডিসটেন্স বাড়লে নাকি কমলে? ডিসটেন্স বাড়লে। তো তাহলে এইখানে থেকে ম্যাক্সিমাম দূরে থাকতে পারবে কতটুকু? অলরেডি তো এত দূরে আছেই, প্লাস আরো সে এক্সট্রা কত দূরে থাকতে পারবে? 0.70 মিলিমিটার দূরে থাকতে পারবে। তো তার মানে ম্যাক্সিমাম সেপারেশন বিটুইন দ্য ক্যাপাসিটর প্লেট, এই যে সিলিকন প্লেট এন্ড দ্য প্রোব ইজ 4.2 মিলিমিটার। 4.2 কি হবে? 3.5 আর 0.7 প্লাস করলে, ঠিক আছে? তো এখন ওইটার জন্য আমরা দেখব যে এটা কত আসে, যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর, যেখানে কে এর ভ্যালু আমাদেরকে বলে দিচ্ছে। তো কে আমরা জানি। তো এখন এখানের মধ্যে তোমার চার্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট? চার্জ ইজ ইকুয়াল টু CV। তো V যেহেতু কনস্ট্যান্ট, তো C যত কমবে চার্জ তত কমবে, এমন টাইপের ব্যাপার। তো এখন তুমি কি করবা? দুইটার জন্য C বের করবা। একবার তুমি 0.7 মিটার কি বলে মিলিমিটার বেশি নিবা, দেন আরেকবার 0.70 মিলিমিটার কম নিবা। এখানের মধ্যে কি বলতেছে আমরা দেখি কত, এটা 43 না? তো এখন এখানের মধ্যে একবার অরিজিনাল যে পজিশনে আছে 3.5 মিলিমিটার দূরে আছে, ওইটার জন্য একবার ক্যাপাসিট্যান্স ইউজ করে কি করবা? চার্জ বের করবা। আরেকবার 0.7 মিলিমিটার এক্সট্রা ডিসটেন্স নিয়ে, যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ডিসটেন্সের মধ্যে ওইটা নিয়ে, দেন তার জন্য কি করবা? চার্জটা বের করবা। দেন কি করবা? ডিফারেন্স, যে পার্সেন্টেজ ডিফারেন্স যেরকম আমরা বের করি। বুঝতে পারছো যাবেন? দুইবার, যে একবার 3.5 মিলিমিটার নিয়ে, যে এখানে আমি ক্যালকুলেশনটা করে দিতেছি। এর মধ্যে দেখো যে তোমার when B is equal to 3.5 মিলিমিটার, এটার জন্য একবার করব, কি আসবে? C মানে হলো K by D into V, যেখানে K হলো কনস্ট্যান্ট 2.8 into 10 to the power minus 15 divided by D হলো 3.5 মিলিমিটার, মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 10 to the power minus 3 into 6, 4.8 into 10 to the power minus 12 12, so এত কুলম্ব। and ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কতটুকু নেওয়া যাবে?
0.7 মিলিমিটার বেশি, রাইট? তাহলে কত? 4.2 মিলিমিটার। এখন এটার জন্য আবার কিউ বের করবা, কে ডি বাই কি বলে কে বাই ডি ইনটু ভি। সো এখন 2.8 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 15 divided by 4.2 into 10 to the power minus 3 into 6. So এটা 4 into 10 to the power minus 12. So এখন percentage difference in Q কি হবে? এই দুইটার মধ্যে ডিফারেন্স ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি ছিল কত? 3.5 এর জন্য যেটা ছিল এটা তো অ্যাকচুয়াল ভ্যালুটা, তো ওইটার কম্পারিজনে কতটুকু ডিক্রিজ করা যাবে। তো দিস এটা হবে পার্সেন্টেজ। মানে 17%, 2SF এর ওকে। সো তাহলে পরে পার্সেন্টেজটা গেল। দেন সি নাম্বারে আনিসার যে প্রবলেমটা কি, ইন অর্ডার টু ডিটেক্ট rapid changes in the position of the silicon, it is necessary to use a capacitor with a small capacitance. Explain why. Because capacitance যদি কি থাকে, ছোট থাকে, বা ক্যাপাসিট্যান্স যদি কি থাকে, কম থাকে, তো কি হবে তার মধ্যে চার্জের যে মুভমেন্ট গুলা বা চার্জের যে ইনক্রিজ বা ডিক্রিজটা ওইটা অনেক ড্রাস্টিক হবে বা অনেক তাড়াতাড়ি হইতে পারবে। মনে করো ক্যাপাসিটরটা যদি তুমি অনেক বড় নাও বা অনেক বেশি ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটর নাও, বুঝছো আনিসা? ক্যাপাসিটরটা যদি অনেক বড় ক্যাপাসিট্যান্সের ভ্যালু নাও, তো তখন কি হবে, তুমি সেপারেশন বাড়াইলা, তো তখন কি হবে, ক্যাপাসিট্যান্স কমলো, ভালো কথা, কিন্তু খুবই অল্প চেঞ্জ আসবে, যে এত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে না যে সেপারেশন কতটুকু চেঞ্জ হয়েছে। যে অনেক বড় একটা সেপারেশন করার পর দেন একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন ক্যাপাসিট্যান্স আসবে। তো এটার জন্য তোমার ক্যাপাসিট্যান্স যদি ছোট থাকে, তো অল্প একটু চেঞ্জের জন্য কি অনেক বড় একটা ডিফারেন্স বোঝা যাবে। যে জিনিসটা ওই যে আমরা ইয়ের সময় বলতাম না, কি বলে ব্যান্ড থিওরি যখন নাকি পড়ছিলাম সিলিকন নিয়ে, যে সেমিকন্ডাক্টর কন্ডাক্টর ওদের মধ্যে কি মেটালদের অলরেডি কি থাকে, কন্ডাকশন ব্যান্ড ফুল থাকে, তো টেম্পারেচার বাড়লে ইলেকট্রন নাম্বার যে বাড়ে ওটা বলতে গেলে একদম নেগলিজিবল, খুবই অল্প চেঞ্জ। কিন্তু সেমিকন্ডাক্টরে যাদের কি নরমাল রুম টেম্পারেচারে কন্ডাকশন ব্যান্ড অলমোস্ট খালি ছিল, তো টেম্পারেচার বাড়াতে ইলেকট্রনের নাম্বারের ইনক্রিজটা কি যায় আরো বেশি ভালো মতো নোটিস করা যায়। বুঝতে পারছো ব্যাপারটা আনিসা? ওকে, দাঁড়াও একটা মিনিট। ওকে, তো তাহলে কোশ্চেন নাম্বার 43 সি ডিসকাস করা শেষ। এরপর এই যে মিলিক্যানের অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এটাতে তো প্রবলেম নাই কারো, আছে? 45 এর প্রবলেম প্রভার 45 এর। আচ্ছা, তো এখন এখানে আমাদের কাজটা কি বলছে, আর টিচার স্টেটস the repulsive force between 1 coulomb of charge on the ground and 1 coulomb of charge on a 1000 kg mass is large enough to support the mass when it is 1 kilometer above the ground. তো বলতেছে কি এই গ্রাউন্ড এ হলো ওই 1 কিলোগ্রাম ম্যাস ওয়ালা অবজেক্ট, ঠিক আছে? তো এখন 1 কিলোগ্রাম ম্যাস ওয়ালা অবজেক্টের উপরে নিচে হলো ওয়েট আর উপরে হলো রিপালসিভ ফোর্স, ঠিক আছে, ইলেকট্রিক রিপালশন। তো এখন ইলেকট্রিক রিপালশনটা যদি ওয়েটটাকে কি করতে পারে, ব্যালেন্স করতে পারে, তো তাহলে সে কি করতে পারবে, 1 কিলোমিটার উপরে সে ভেসে থাকতে পারবে। তো এখন
ডিটারমাইন করতে বলছে যে টিচারটা কারেক্ট নাকি না। তো তুমি এখন কাজটা কি করবা, তুমি এমন একটা কাজ করবা, ফার্স্টে 1000 কেজি ম্যাসের ওয়েটটা বের করবা। ওয়েট কত আসে? 9810 নিউটন আসলো। এখন এই ওয়েটটাকে কি করতে পারতে হবে? ইলেকট্রিক ফোর্স দিয়ে ব্যালেন্স করতে পারতে হবে। সো লেটস সি যে আমাদের ইলেকট্রিক ফোর্স is equal to k q1 q2 by r square. We will see যে কত ডিসটেন্স দরকার হবে in order for this electric force to be equal to 9810. So 9810 is equal to 8.99 into 10 to the power 9. চার্জ গুলো হলো 11 divided by r square. তো এখন এখানে থেকে আমরা কি করব? r বের করব। 9570 মিটার। কত বড় আসবে? 957 মিটার আসবে। হ্যাঁ, তো 957 মিটার ডিসটেন্স থাকলে কি করতে পারবে? The object will be able to levitate. এখন 1000 মিটার তো কি আরো বেশি ডিসটেন্স বলছে, সো তার মানে কি টিচারের কথা তো ঠিক আছে যে 1 কিলোমিটারও দরকার নাই। যখন নাকি 957 মিটার উপরে থাকবে গ্রাউন্ডের থেকে, তখন কি করতে পারবে? The repulsive force will be able to balance the weight of the object. বুঝতে পারছো? আর তুমি এমন দেখাতে পারো, কি দেখাতে পারো? ইলেকট্রিক ফোর্স বের করবা 1 কিলোমিটার দূরে কত হয়, যে 8.99 into 10 to the power 9 into 1 into 1 divided by 1 কিলোমিটার দূরে মানে 1000 এর স্কয়ার। তো এটার জন্য কত আসে? হ্যাঁ, 8990 নিউটন। ঠিক আছে, তো এখন this electric force at 1 kilometer distance from the ground is greater than the electric force। তো ডিসটেন্স বাড়ায় দিলে পরে তো এটা তো কমে যাবে। এখানের মধ্যে তো তোমার এত উপর পর্যন্ত যে 1 কিলোমিটার বেশি ডিসটেন্স বলে ফেলছে, যে এত উপরে গেলে পরে তখন কি হবে? ইলেকট্রিক ফোর্স আবার কমে যাবে। সো কত থাকতে হবে তোমার? 957 মিটার দূরে থাকলে পরে রিপালসিভ ফোর্সটা এনাফ হবে। তুমি যদি 957 এর চেয়ে বেশি নিয়ে যাও তো রিপালসিভ ফোর্স কমে যাবে, তখন আবার নেমে আসবে। ঠিক আছে, কিন্তু 957 এর চেয়ে কম রাখলে, মনে করো তুমি 500 মিটার উপরে রাখছো, তখন কি করবে? রিপালসিভ ফোর্সটা বেশি, তখন রিপেল করে 957 হাইট পর্যন্ত নিয়ে যাবে, এমন টাইপ। এর জন্য অ্যানসারে কি বলছে দেখি। এই যে ওখানের মধ্যে স্টেটমেন্টটা ট্রু না, বিকজ কি হইছে, তোমার ফোর্সটা হলো তোমার এর চেয়ে কম। ইলেকট্রিক ফোর্সটা ব্যালেন্স করতে পারবে না। 1 কিলোমিটার তো বেশি ডিসটেন্স, তো এত উপরে চলে গেলে পারবে না। তো এখানের মধ্যে আমরা যে রেডিয়াসটা বের করছি, দেন বলবো যে 957 মিটার দূরে থাকলে হয়তো, কিন্তু 1 কিলোমিটার দূরে চলে গেলে কি হবে? আমরা জানি যে ইলেকট্রিক ফোর্স কি ইনভার্স স্কয়ার ল মেইনটেইন করে, তো দূরে চলে গেলে সাপোর্ট করতে পারবে না। ওকে, এরপরে 46 এর আরো প্রবলেম আছে। 46 থেকে 50 এর মধ্যে আর কোন কোশ্চেন আছে? 49 ওকে, 47 এর বি। ওকে, তো 47 এর বি তে কি বলছে দেখো আদিব, in another timer circuit the capacitance of the capacitor is 470 microfarad। আচ্ছা, তো এখন বলতেছে the circuit switches off when the potential difference falls to 15% of its initial value। তো ইনিশিয়ালি 100% চার্জ ছিল, এখন ভোল্টেজ যখন নাকি ইনিশিয়াল ভোল্টেজের 15% এ নেমে আসে, তখন কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এখন বলতেছে the variable resistor is adjusted so that the timer circuit switches off after 3.5 minutes।
তো বলতেছে ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভেরিয়েবল রেজিস্টর। তো এখন এখানের মধ্যে দেখো যে v ইজ ইকুয়াল টু হোয়াট, v নট e টু দি পাওয়ার মাইনাস t বাই rc নাকি আদিত? তো এখন ইনিশিয়াল ভোল্টেজ তোমার যেটা হবে, ফাইনাল ভোল্টেজ বন্ধ হইতে সময় কি হবে 15%। তো তার মানে 15% of v naught divided by v naught is equal to e to the power minus t by rc, যে v naught টা ওই পাশে নিয়ে গেছি। তো এখন 15% মানে কত, 0.15, তাই না? ইনিশিয়াল লাগবে না, এখানের মধ্যে তোমার কম্পারিজন না, যে ইনিশিয়ালের রেসপেক্টে 15% এ নেমে আসবে। তো ইনিশিয়াল কত ফাইনাল কত জানার দরকার নেই, পার্সেন্টেজটা জাস্ট আমাদের থাকবে। তো তাহলে এখানে লং নিয়ে আমরা টাইম জানি, তো রেজিস্ট্যান্সটাকে সাবজেক্ট করে রেজিস্ট্যান্স বের করব, টাইম জানি, ক্যাপাসিট্যান্স জানি, বুঝছো? বুঝলে? ওকে, তারপরে 48 এ দেখলাম জাবেরে মনে হয় সমস্যা। হ্যাঁ, 48 এর d2। ওকে, 48 এর d2। ওকে, কি বলছে? the electrons in the beam enter the region within the plates with a horizontal velocity of 2.2 into 10 to the power 7 meter per second। তো তার মানে হরাইজন্টাল ভেলোসিটি যেটা দিয়ে এন্টার করতেছিল ওইটা আগের মতই আছে নাকি? হ্যাঁ, determine the vertical deflection of the beam after traveling 10 cm horizontally between the plates। 48 হ্যাঁ, আচ্ছা, দিতে পার করছিল না, হ্যাঁ বিতে না 2.7 আসছে আর তোমার ডি না 2.2। আচ্ছা, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি যাবে। এখানের মধ্যে খেয়াল করো কি হইতেছে, যে ইলেকট্রন বিমটা ওই রিজিয়নে এন্টার করতেছে কত ভেলোসিটিতে, হরাইজন্টালি 2.2 into 10 to the power 7 মিটার পার সেকেন্ড। তো এখন এই হরাইজন্টাল ভেলোসিটিটা ওই ডিফ্লেকশন প্লেট গুলোর ভিতরে এন্টার করলেও তাদেরকে হরাইজন্টাল ভেলোসিটিতে কোনো চেঞ্জ আসবে? হরাইজন্টাল ভেলোসিটি তো কনস্ট্যান্ট। তো আমরা ফার্স্টে কি কাজ করব, টাইম টেকেন টু ট্রাভেল 10 সেন্টিমিটার, যে হরাইজন্টালি 10 সেন্টিমিটার যেতে কতক্ষণ সময় লাগে ওটা প্রথমে বের করব। সো কনসিডারিং হরাইজন্টাল মোশন, টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই ভেলোসিটি। সো ডিসটেন্স হলো 10 সেন্টিমিটার, এন্ড এই 10 সেন্টিমিটার ডিসটেন্স ট্রাভেল করতে কতক্ষণ সময় লাগে, ঠিক আছে? এই 10 সেন্টিমিটার ডিসটেন্স ট্রাভেল করতে কতক্ষণ সময় লাগে, সময়টা বের করলাম, কত লাগে 4.55 into 10 to the power minus 9 সেকেন্ড। তো এত টাইম লাগে কি করতে, ওই 10 সেন্টিমিটার হরাইজন্টালি ট্রাভেল করতে। কিন্তু ওই 10 সেন্টিমিটার যতক্ষণ ট্রাভেল করবে ততক্ষণ সে ভার্টিক্যালি কি করবে, ডিফ্লেক্ট করবে। তো ভার্টিক্যাল ডিফ্লেকশনটা কত হইতেছে ওইটাই বের করতে বলছে আমাদেরকে। তো আমরা কি ভার্টিক্যাল অ্যাসেলারেশন এইসব কিছু বের করে রাখছিলাম না আগে? এই যে এখানের মধ্যে দেখো যাবে d1 এ কি করছো, ফোর্সটা বের করে রাখছো, যে দা ইলেকট্রিক ফোর্স অন দা চার্জ পার্টিকেল। তো ইলেকট্রিক ফোর্সটা কত আসছে, 2 পয়েন্ট কত, 1.8 আসছে। ওকে, তো তাহলে 1.8 into 10 to the power minus 15। তো এখন এখানের মধ্যে দেখো, এখন কনসিডারিং ভার্টিক্যাল মোশন, হোয়াট উইল হ্যাপেন, তোমার h equal to ut plus half at square নাকি? হ্যাঁ, এখন ইনিশিয়ালি তো শুধু হরাইজন্টালে মুভ করতেছিল, তো ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত, 0। তো তাহলে এটা কিছু থাকবে না। তো তাহলে হাফ ইনটু অ্যাসেলারেশন, অ্যাসেলারেশন মানে হলো রেজাল্টেন্ট ফোর্স বাই মাস ইনটু টাইম, আমরা যেটা বের করলাম ওই টাইমের স্কয়ার। বুঝতে পারছো যাবে? আচ্ছা, ভার্টিক্যাল ডিফ্লেকশন মানে ভার্টিক্যাল একটা এক্স্যাক্টলি ভার্টিক্যালি কতটুকু উপরে বা নিচে গেছে। তো এখন ফোর্সটা বের করছিল 1.8 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস কত 15 ডিভাইডেড বাই কে যাচ্ছে, এটা ইলেকট্রন নাকি? সো 9.11 into 10 to the power minus 31 into 4.55 into 10 to the power minus 9 square। আমার মাইন্ডসেটে কেমন দেখা উচিত যে এরকম একটা সর্বদাই সত্য হবে?
এই যে ডিফ্লেকশন বা হরাইজন্টালি ভার্টিক্যালি যখন এসব বলতে, তার মানে হলো প্রজেক্টাইলের সাথে রিলেট করতে হবে। তো তুমি যেরকম পাথটা আঁকছো এমন ডিফ্লেকশন বা এমন ডিফ্লেকশন, তো এগুলা থেকেই তোমার বুঝতে হবে যে এটা প্রজেক্টাইলের সাথে রিলেটেড। কত আসে? 0.02। এরপর আর কিছু আছে? 0.020 মিটার। হ্যাঁ, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। আর তোমাদের সবার বেস্ট ফ্রেন্ড সাদিক কি করতেছে? ওরা তো জাস্ট কখন কখন দেখি মাঝে মাঝে, মাঝে দিয়ে তো পাগল হয়ে গেছিল, প্রতি রাতে বেরোবে, স্টোরি দিবে, ইয়ে দিবে, মানে পাগল হয়ে গেছিল, প্রতিদিন বেরোইতো। এখন তেমন বেশি ইয়ে দেখি না। মাঝে দিয়ে দেখছিলাম যে এসএস এর পরীক্ষা শেষ হয়েছে, তখন একদিন বেরোইছে মনে হয়, এমন একটা দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আর স্টোরি টোরি দেয় না, পোস্ট দেয় না, দেখা যায় না। এটা হইতো ওকে। এরপরে 49 এর প্রবলেম আছে না রাফিনা? 49 এর কোনটা? সি। ওকে, তো কি বলতেছে 49 এ? The photograph shows a digital coulomb meter which measures electric charge. আচ্ছা, the charge the coulomb meter is measuring is stored on a capacitor inside the meter. তো কুলম্ব মিটার যে চার্জের রিডিংটা দিবে, ওই চার্জটা কি করা হয়? ক্যাপাসিটর প্লেটে স্টোর করা হয়। ক্যাপাসিটর প্লেটে কত চার্জ আছে, ওই চার্জটা বের করে কেমনে? ক্যাপাসিটেন্স ইনটু ভোল্টেজ করে দেন বের করে হলো এর ভ্যালুটা, চার্জের ভ্যালুটা। বলতেছে কি a voltage inside a voltmeter inside the coulomb meter measures the potential difference across the capacitor, then এটাকে মাল্টিপ্লাই করে ক্যাপাসিটেন্স দিয়ে দেন ইভেন্চুয়ালি রিডিংটা কিসে দেখায়? চার্জে দেখায়। তো বলতেছে this value is converted so that the display shows the charge in nanocoulomb. তো এখন বলতেছে state why the voltmeter must have a very high resistance, যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স অনেক হাই থাকতে হবে। কেন থাকতে হবে ওই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করছে। তো এখন এখানে কাজটা কি, যে যদি ভোল্টমিটারের কি থাকে, রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, মানে কি কারেন্ট অনেক কম ফ্লো করবে, বা কারেন্ট বলতে গেলে ফ্লো করবে না। তো তখন কি ক্যাপাসিটরের মধ্যে চার্জগুলো কি করবে? আটকায় থাকবে, যে এত ইজিলি ডিসচার্জ হবে না। কিন্তু ভোল্টমিটারটা যদি অনেক লো রেজিস্ট্যান্স হতো, তখন কি করতো? ক্যাপাসিটর প্লেটে চার্জ স্টোর করে রাখছো, দেন আবার সে কি হয়ে যেত? ডিসচার্জ হয়ে যেত। এটার জন্য তো তোমার কি দরকার, যে চার্জ কত স্টোর করা হয়েছে এটা বের করা দরকার। তো স্টোর হয়েছে, স্টোর করবা, কিন্তু বের হইতে দিবা না। তো এটার জন্য কি করতে হবে? হাই রেজিস্ট্যান্স দরকার। ওকে, আর সি নাম্বারের সমস্যা, the notes with the coulomb meter rate state the coulomb meter has a much higher capacitance than the charged objects it is being used with. তো কুলম্ব মিটারের ক্যাপাসিটেন্স অনেক বেশি, ঠিক আছে? অন্য যেসব চার্জ ওদের সাথে ডিল করতেছে তাদের থেকে কুলম্ব মিটারের ক্যাপাসিটেন্স অনেক বেশি। সো ইফেক্টিভলি অল অফ দা চার্জ ইজ ট্রান্সফারড টু দা মিটার। তো এখন বলতেছে এক্সপ্লেন ওয়াই দ্য চার্জ উইল বি ট্রান্সফারড টু দা ক্যাপাসিটর উইথ আ মাচ হায়ার ক্যাপাসিটেন্স। যে যার ক্যাপাসিটেন্স বেশি থাকে তার কাছে কেন চার্জ পার্টিকেল গুলি আসবে? তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি, যে ক্যাপাসিটেন্স বেশি মানে কি? চার্জ স্টোরিং ক্যাপাবিলিটি বেশি, ঠিক আছে? তো এখন অন্য যেসব চার্জড অবজেক্ট গুলি আছে তারাও কি করে? অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? অন্য যেসব চার্জ পার্টিকেল আছে তারাও কি করতেছে? তাদেরকে অ্যাট্রাক্ট করে রাখার ট্রাই করতেছে। কিন্তু মেইন কুলম্ব মিটারে ওখানের মধ্যে যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বেশি থাকাতে কি করবে? ক্যাপাসিটেন্স বেশি থাকাতে তার দিকে তোমার পটেনশিয়াল ডিফারেন্সটা, তোমার চার্জ পুল করে নিয়ে আসার যে ক্যাপাবিলিটিটা, ওটা কি থাকবে? বেশি হবে।
তো এটার জন্য সে কি করতে পারে, অন্য যেসব চার্জ পার্টিকেল আছে তাদের তুলনায় যেহেতু অনেক বেশি, এই যে মাছ হায়ার, অনেক বেশি ক্যাপাসিটেন্স দেখে তাদের কাছ থেকে কি করতে পারে, টান দিয়ে নিয়ে আসতে পারে। তো এখানে তার অ্যানসারে কি বলতেছে এটা আমরা দেখি ফার্স্ট। বলতেছে কি PD মাস্ট বিকাম ইকুয়াল অ্যাক্রস বোথ, ঠিক আছে, যে পটেনশিয়াল ডিফারেন্স ক্যাপাসিটর দুইটা প্লেটে যা আছে, ঠিক আছে, তো এখন ওখানের মধ্যে কি হবে, পটেনশিয়াল ডিফারেন্স দোনোটার আমাদের সেম হওয়া লাগবে। তো চার্জ ইজ ইকুয়াল টু ক্যাপাসিটেন্স ইনটু পটেনশিয়াল ডিফারেন্স, সো ইফ ক্যাপাসিটেন্স ইজ গ্রেটার চার্জ উইল বি গ্রেটার। যে এখানে কাজটা কি বলতেছে খেয়াল করো, এই আমাদের ক্যাপাসিটর প্লেট যে কুলম মিটারটা ইউজ করতেছে, ঠিক আছে, এখন এখানে কাজটা কি, এই যে আমাদের ক্যাপাসিটর প্লেটটা আছে, পটেনশিয়াল ডিফারেন্সটা, এই যে আমাদের পাওয়ার সাপ্লাইটা যে আছে, পাওয়ার সাপ্লাইয়ের যে পটেনশিয়াল ডিফারেন্স আর ক্যাপাসিটরের যে পটেনশিয়াল ডিফারেন্স, এটা কি করতে হবে, সেম হওয়া লাগবে। আর নাইলে পরে তো আমরা বলবো না যে ক্যাপাসিটরটা ফুল চার্জ হয়েছে। সো ক্যাপাসিটেন্স বেশি থাকলে কি হয়, ক্যাপাসিটেন্স বেশি থাকলে অবজেক্টটা যে ক্যাপাসিটরটা ফুল চার্জ হইতে বেশি করে চার্জ নিতে হয়। তো বেশি করে সে চার্জ যখন নিতে যাবে তখন কি করবে, আশেপাশে অন্য যত চার্জ পার্টিকেল আছে তাদেরকে টাইমেও তার নিজের পটেনশিয়াল ডিফারেন্সটা পাওয়ার সাপ্লাই সমান বাড়াইতে, মানে ফুল চার্জ হওয়ার জন্য সবাইকে কি করে, পুল করে নিয়ে আসে। বুঝতে পারছো? তো এখানের মধ্যে কাজটা কি, তোমার যদি কি না থাকে, আশেপাশের চার্জ পার্টিকেল প্রেজেন্টই না থাকে, তো তখন তো আর পুল করার কিছু নাই। কিন্তু যদি প্রেজেন্ট থাকে তখন কি হবে, হাই ক্যাপাসিটেন্স থাকা মানে ইট ইজ অলওয়েজ হাংরি ফর চার্জেস, ঠিক আছে। তো আশেপাশে যে কোনো চার্জ পার্টিকেলই যখন থাকে তাদেরকে পুল করে সে কি করে, নিজের কাছে নিয়ে আসে, সো দ্যাট ইট ক্যান হ্যাভ দ্য সেম পটেনশিয়াল ডিফারেন্স অ্যাজ দ্য পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। তো এটার জন্য PD মাস্ট বিকাম ইকুয়াল অ্যাক্রস বোথ, বোথ বলতে তোমার ক্যাপাসিটর প্লেট আর পাওয়ার সাপ্লাইটা যেন ফুল চার্জ হইতে পারে। তো চার্জ ইকুয়াল টু ক্যাপাসিটেন্স ইনটু পটেনশিয়াল ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্স তো ফিক্সড, তো ক্যাপাসিটেন্স যত বেশি হবে তত বেশি করে চার্জ স্টোর করতে হবে। ওকে, এরপর 50 তে না, এখন আবার যে কল আসছে এখন। আচ্ছা, সো যেটা বলতেছিলাম কি জিনিস, যে ইলেকট্রিক ফিল্ড কি করে বা ইলেকট্রিক ফোর্স কোন ডিরেকশনে কাজ করে, যে একটা পজিটিভ চার্জের উপরে যে ডিরেকশনে ফোর্স এক্সার্ট করা হয় তো ওই ডিরেকশনটা শো করে একটা ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তো এখন পয়েন্ট পি তে যদি একটা পজিটিভ চার্জ রাখা হয়, মানে একটা টেস্ট চার্জ রাখা হয়, তো এই টেস্ট চার্জটা কি হবে, পজিটিভ প্লেট থেকে রিপেল হবে আর নেগেটিভ প্লেটের দিকে কি হবে, অ্যাট্রাক্টেড হবে। সো আ পজিটিভ charge at P is repelled from the top plate and attracted to the bottom plate. So the components parallel to the plate to the left are all balanced by components parallel to the right. এই জিনিসটা যে তোমাদেরকে দেখাইছিলাম না, একটা জিনিস মনে আছে, যে আমাদের একটা প্যারালাল প্লেটের মধ্যে এরকম ইলেকট্রিক ফিল্ড যে ক্রিয়েট হয়, কিন্তু বর্ডারের দিকে আমাদের কেমন আসে, এরকম আসে, মনে আছে এটা? তো এই জিনিসটা কেন বলছিলাম, এই জিনিসটা বলছিলাম বিকজ এইখানে তোমার প্রত্যেকটা এই যে পজিটিভ 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 এমন এমন তুমি ধরতেছো, ঠিক আছে, কারণ প্রত্যেকটা কি এক একটা পয়েন্ট চার্জ, রাইট, প্রত্যেকটা হলো এক একটা পয়েন্ট চার্জ। তো প্রত্যেকটা পয়েন্ট চার্জের জন্য কি হবে, এমন একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, রাইট। তো এর জন্য এমন আছে, ওকে। তো এখন তুমি যদি পয়েন্ট পি তে, এই যে পয়েন্ট পি তে যদি কনসিডার করো, তো তখন এখানে কি হইতেছে, এই চার্জটা যতটুকু একটা ডাউনওয়ার্ড কম্পোনেন্ট এক্সার্ট করবে, এই চার্জটা ততটুকু একটা আপওয়ার্ড কম্পোনেন্ট এক্সার্ট করবে।
দেন এখানে নেগেটিভ চার্জটা এটার উপরে যতটুকু আপওয়ার্ড দিবে এটা ততটুকু কি দিবে, ডাউনওয়ার্ড দিবে। তো ইভেন্চুয়ালি ওই কম্পোনেন্ট গুলো কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো ওভারঅল একটা রেজাল্টেন্ট জাস্ট ফিল্ড থাকতেছে টুয়ার্ডস ওয়্যার, ফ্রম দ্য পজিটিভ প্লেট টু দ্য নেগেটিভ প্লেট। তো ওই কথা বুঝাইছে ওই জায়গায়, বুঝতে পারছেন? তো তাহলে এই জিনিসটা যে the components parallel to the plate to the left are all balanced by components parallel to the right। তো এর জন্য জাস্ট একটা পারপেন্ডিকুলার ডিরেকশন, যে পজিটিভ থেকে নেগেটিভে জাস্ট একটা স্ট্রেট লাইন বরাবর কি করবে, ফোর্সটা কাজ করবে। তো এই জিনিসটা ছিল আমাদের 51 এর। আদিবের কোনটা সমস্যা ছিল? এটাই। ওকে, এরপরে 52 52 53 54 53 ওকে 53 আমাদের এখন তো ইউনিট 4 ই শেষ। লাস্ট মান্থের আগের পরীক্ষা কবে গেছে মনে আছে? কোন মাস এটা? জুলাই মাস চলে আসছে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কি দেখতেছি, কোশ্চেন নাম্বার 53 এর বি আর সি দুটোতেই প্রবলেম, শুধু সি তে। ওকে, সো কি বলতেছে, টিচার ইজ ডেমনস্ট্রেটিং দ্য প্রপার্টিজ অফ অ্যান ইলেকট্রন বিম ইউজিং অ্যান ইলেকট্রন ডিফ্লেকশন টিউব। দেন এর যে ইলেকট্রন ডিফ্লেকশনটা দেখাইছে এখানের মধ্যে, তো ইলেকট্রনটা কোথায় গেল, উপরে গেল নাকি নিচে গেল? নিচে গেল। সো তার মানে নিচেরটা হবে পজিটিভ, উপরেরটা হবে নেগেটিভ, বিকজ নিচের দিকে অ্যাট্রাক্টেড হবে, উপরে থেকে রিপেলড হবে। তো এটা এ নাম্বারে করছো। তো বি নাম্বারে যে সমস্যা, আদিবের সমস্যা, বি কাজ সবারই বি। ওকে, সো বি তে প্রবলেম আছে প্রভার। তো দেখি, সো এখানের মধ্যে the electron beam undergoes a vertical deflection of 2 cm, মানে 2 cm ডিপ করে নিচে নামে। অরিজিনাল যে ডিরেকশনটা ছিল ওইটা থেকে 2 cm কি করছে, নিচে নামছে। সো এই যে আমরা একটু আগে ভার্টিক্যাল মোশন দিয়ে যেমন করছিলাম ওমন ভাবে করব। কি করব দেখ, আফটার ট্রাভেলিং a horizontal distance of 8 cm। আচ্ছা, তো বলতেছে ক্যালকুলেট দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য ইলেকট্রন এন্টার দ্য ইলেকট্রিক ফিল্ড। পিডি দেওয়া আছে, ডিসটেন্স বিটুইন দ্য প্লেটস দেওয়া আছে, মানে এই দুটো দিয়ে কি করতে পারবো, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে পারবো। তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের কাজ আসতেছি আমরা। তো এখন এখানের মধ্যে ফার্স্টে তোমার কনসিডারিং ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মোশনের সব ইনফরমেশন আছে, ভার্টিক্যালি কতটুকু নিচে নামলো, কি হইলো না হইলো সব দেওয়া আছে। তো দেখি তোমার h equal to what, ut plus half 8 square। তো কতটুকু ডিপ করছে, যে কতটুকু ভার্টিক্যাল ডিফ্লেকশন হয়েছে, 2 সেন্টিমিটার, রাইট। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0, তো এটা নিয়ে কোনো কাজ নাই। তো হাফ ইনটু এ, এ মানে কি, এ মানে হলো রেজাল্টেন্ট ফোর্স বাই মাস ইনটু টি স্কয়ার। কি বুঝি নাই 5 পয়েন্ট? আচ্ছা, ওইটা বের করছো অলরেডি। তো তাহলে এটা হবে ওই যে আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু চার্জ, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু চার্জ ডিভাইডেড বাই মাস ইনটু টি স্কয়ার। তো অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আমরা ডাইরেক্টলি বসাই দিই, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হবে ভোল্টেজ বাই ডিসটেন্স। তো এগুলা পারছো। সো আমাদের এখানে থেকে কি আসবে, টাইমের ভ্যালুটা আসবে। তো টাইমটা কত আসে, 2 into 10 to the power minus 3 into 2 divided by acceleration এর ভ্যালুটা রুট ওভার 2.755 into 10 to the power 9। ওকে, সো তাহলে এই হলো আমাদের সময়টা লাগছে, কতটুকু হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করছে এই সময়, 8 সেন্টিমিটার। সো v is equal to d by t। এখন হরাইজন্টাল মোশন কনসিডার করে ডিসটেন্স জানি, টাইম জানি, বের করে ফেলবো কত হরাইজন্টাল ভেলোসিটিতে এন্টার করছে, বুঝছো?
ওকে, তো এখন সি নাম্বারে কি বলতেছে? সি নাম্বারে বলতেছে in another demonstration a magnetic field of flux density B is applied on the grid. তো ম্যাগনেটিক ফিল্ড এখন অ্যাপ্লাই করছে। দিস টাইম দ্য ইলেকট্রনস এন্টার দ্য ফিল্ড উইথ আ ভেলোসিটি অফ 2.4 টাইমস 10 টু দি পাওয়ার 7। তো এখন কত ভেলোসিটিতে এন্টার করছে ওটা বলে দিছে। বলতেছে কি the PD across the plates is now changed so that the electric field is in the same direction as before. তো ইলেকট্রিক ফিল্ডটা আগের মতন করে কি করতেছে? সেম ডিরেকশনে কাজ করতেছে, বাট সো ইটস স্ট্রেংথ ইজ নাও 25,000 নিউটন পার কুলম। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, নতুন যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা বানাইছে পিডি চেঞ্জ করে ওই নতুন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু আমাদেরকে বলে দিছে। এখন বলতেছে বি ইজ ভ্যারিড আনটিল দ্য ইলেকট্রন বিম শোজ নো ওভারঅল ডিফ্লেকশন, মানে ইলেকট্রিক ফিল্ডটা নিচের দিকে ফোর্স দেয়, ম্যাগনেটিক ফিল্ডটা ইকুয়াল অ্যামাউন্ট অফ আপওয়ার্ড ফোর্স যদি দিতে পারে তো তখন কি হবে? কোন রকমের ডিফ্লেকশন হবে না। তো বলতেছে ডিডিউস দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি হবে? ইনটু দ্য পেজ নাকি আউট অফ দ্য পেজ? এখানের জন্য আমাদের ফোর্স হইতে হবে আপওয়ার্ড। তো ইলেকট্রন যেদিকে মুভ করতেছে তার উল্টা ডিরেকশন হলো কারেন্ট। তো তাহলে ফোর্স আপওয়ার্ড, কারেন্টের ডিরেকশন ফ্রম লেফট টু রাইট। তো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আসে ইনটু দ্য স্ক্রিন বা ইনটু দ্য পেজ। তো তাহলে এটা হবে ইনটু দ্য পেজ। এটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করা যাবে। ইনটু দ্য পেজ। আচ্ছা, তো এখন C2 তে, এইটার C2 তেই তো প্রবলেম ছিল না? তো এখানে কি বলছে? ক্যালকুলেট B when there is no overall deflection। ওমা, এটার জন্য কি সমস্যা? এটা তো হ্যাঁ, এখানে তোমার BQV is equal to কি? তোমার EQ, তাই না? সো এটা কাটাকাটি। তো এখন তোমার B will be equal to E by V। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 53 প্রবলেম হয়ে গেছে। এরপর 54 55 কত পর্যন্ত টোটাল কোশ্চেন? ওকে, 55B2 তোমরা যাবারে দেই সবসময় সেম প্রবলেম। আচ্ছা, তো এখন 55 এর B2। তো 55 এর B2 তে কি বলতেছে? আজকে যদি এটা শেষ করে ফেলে তাহলে পরে পরশুদিন তোমাদের ক্লাস নেই, তোমাদের ছুটি শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পরশুদিন তো তোমরা কেমিস্ট্রি করলে পরে হাতে চলে যাবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে 55 এর B2 না? The dome of the Van de Graaff generator is connected to earth through a resistor of resistance R. Calculate the time taken for the Van de Graaff generator to lose 70% of its charge. তো এটাতে কি সমস্যা? Q equal to Q naught e to the power minus T by RC। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে তোমার রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানের মধ্যে ফাইনাল চার্জ হবে 70% অফ ইনিশিয়াল। তো ওখানে Q নট কাটাকাটি 0.7 is equal to e to the power minus T by RC। একটু আগে ক্যাপাসিট্যান্স বের করছো না নাকি? তো ক্যাপাসিট্যান্স জানো, বুঝছো? যাবে কি A2 তে প্রবলেম। ওকে, আচ্ছা, ইএমএফ টা কিভাবে বের করছে? B2 তে ইএমএফ দরকার আছে যাবের? আচ্ছা, B1। তো এখন এখানে ইএমএফ কিভাবে বের করছে? তোমার
রেডিয়াস দিয়ে দিছে, চার্জের ভ্যালু দিয়ে দিছে। তো চার্জ এই যে রেডিয়াসটা ইউজ করে তুমি কি করবা, ক্যাপাসিট্যান্স বের করবা। যাবে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা দিয়ে দিছে না, রেডিয়াস রিলেটেড, যে 4 পাই এপসাইলন নট ইনটু আর। তো এটা দিয়ে তুমি কি করবা, ক্যাপাসিট্যান্স বের করলা, দেন ক্যাপাসিট্যান্স ইনটু চার্জ করলে পরে কি বলে, চার্জ ডিভাইডেড বাই ক্যাপাসিট্যান্স করলে পরে কি চলে আসবে, পটেনশিয়াল ডিফারেন্স। বুঝছো, কিউ ইকুয়াল টু সিভি দিয়ে করছে। আচ্ছা ভাই, আমরা ট্রাই করে দেখি। ঠিক আছে। আর ইয়ে কি বি a1 a2, sketch the graph to show how the electric field strength varies from the distance of the center of the sphere. এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এটা তোমার এমন, এখান থেকে এতটুকু পর্যন্ত তোমার কিন্তু কোনো চার্জের অ্যামাউন্টে কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত কিন্তু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমাদের কি কনস্ট্যান্ট। এরপরে সারফেস অফ দ্য স্ফিয়ার থেকে যত আস্তে আস্তে দূরে যাব তত দেখবো কি আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কমতেছে, ইনভার্স স্কয়ার ল ওয়াইজ এটা ডিক্রিজ করে। বুঝছো, এইটা তোমাদের অ্যাকচুয়ালি স্টুডেন্ট বুকে লেখা নাই, এটা তোমাদের ফ্যাক্ট শিট যে পড়তে বলা হয়, ফ্যাক্ট শিটের মধ্যে এগুলা জিনিস নিয়ে ডিটেইলসে বলা আছে। বুঝছো, তো এই জিনিসটা কি থাকবে, ফার্স্টে সেন্টার থেকে সারফেস, সেন্টার থেকে সারফেস পর্যন্ত কনস্ট্যান্ট, দেন যে 1/r² ওয়াইজ কমে আসে। এরপরে আর কোনটা কোনটা, 57। ওকে, 57 এর C2, evaluate the statement from the textbook, your answer should include a suitable calculation. টেক্সটবুকে কি বলছে, in a circuit with constant resistance, time to fully discharge a capacitor is equal to 5 RC. তো এখন Q equal to Q naught e to the power minus t by RC। এখন বললো কি, বললো যে তোমার ক্যাপাসিটর ফাইনালি যে ইনিশিয়াল তোমার যে চার্জে থাকুক Q naught into e to the power minus t 5 RC সমান সময় গেলে পরে এটা ইয়ে হয়ে যায়। তো তাহলে কত, e to the power minus 5। তো e to the power minus 5 এর ভ্যালু কত আসবে দেখো তো, 6.7 into 10 to the power minus 3, তো 0.0067 Q naught নাকি। তো তাহলে কি তোমার 5 RC সমান টাইম পরে কি হইতাছে, ফাইনাল চার্জটা ইনিশিয়াল চার্জের 0.0067 এ নেমে আসতেছে। অর বলা যায় কত পার্সেন্ট, এটা 0.67%, ঠিক আছে। তো তাহলে কি অলমোস্ট ডিসচার্জ হইতে পারে, 0.1% এরও কম চার্জ থাকে তেমন টাইপের। তো ক্যালকুলেশন হলো এইটা, যে 1/e to the power কত আসে, তো এটার ভ্যালুটা দিয়ে দেখাবা যে 5 RC সমান সময় পরে কত চার্জ থেকে যায়। সো দেখতেছি যে 1% চার্জ বলতে গেলে থাকে না, তো বলতে গেলে বলা যায় যে এটা ফুললি কি হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে। 58 এর বি, মারিয়া, হ্যাঁ আর নাবিল আজকে পুরা তাড়াতাড়ি আনে ছেড়ে দিতে। 61B3, explain how to make the circuit more sensitive for a reaction time of 0.2 seconds। তো এখন আমাদের সার্কিটকে সেনসিটিভ বানানোর জন্য কি করা যায়, যে এখানে মধ্যে কি বলছে, হাইড সুইচ S1 from student, move S1 to position 1 and wait until the voltmeter reads 6.0 volt, close switch S2 at a random time, move S1 to position 2 so the buzzer sounds, as soon as the buzzer sounds the student should open S2।
তো এখন বলতেছে ইউজ দা, আচ্ছা তো এখন এই S2 খুলতে কতক্ষণ সময় লাগতেছে বা ওপেন করতে কতক্ষণ সময় লাগতেছে এটা দিয়ে বুঝে যে রিঅ্যাকশন টাইম কেমন, বাজারটা শুনে কত তাড়াতাড়ি সার্কিট অফ করতে পারতেছে। তো এখন এটাকে আরো সেনসিটিভ বানানো যায় কিভাবে, যে তোমার কি হবে যদি রেজিস্ট্যান্স বা ক্যাপাসিট্যান্স অনেক বেশি থাকে তখন কি হবে, ডিসচার্জ হতে সময় লাগবে অনেক বেশি। তো যদি তোমার সেনসিটিভ বানাইতে চাও তো তখন কি হবে, অল্প টাইমে যেন অনেক বেশি করে কি হয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়, তাহলে পরে যেন ওই ডিফারেন্সটা বোঝা যায়। সেখানের মধ্যে বলতেছে এটা কি, বেশি সেনসিটিভ বানানোর জন্য একটা বড় চেঞ্জ ইন পিডি লাগবে অল্প টাইমের মধ্যে। তো তাহলে ওইটার জন্য কি দরকার, আমাদের ইয়েটা কম দরকার, ক্যাপাসিট্যান্সটা কম দরকার বা টাও এর ভ্যালুটা কম দরকার। এখানের মধ্যে আমাদের বলতেছে এটা কি, যে মোর সেনসিটিভ মিন্স বিগার চেঞ্জ ইন পিডি ফর আ গিভেন চেঞ্জ ইন টাইম, তো রিকোয়ার্স দ্য গ্রেডিয়েন্ট টু বি গ্রেটার। তো পটেনশিয়াল ডিফারেন্স ভার্সেস টাইম গ্রাফের ওইটা গ্রেটার করতে হবে। দিস রিকোয়ার্স দ্য টাইম কনস্ট্যান্ট টু বি ক্লোজার টু দ্য রিঅ্যাকশন টাইম। যে এখানের মধ্যে তোমার আগের যে গ্রাফটা আঁকছো, আচ্ছা আগের যে গ্রাফটা আঁকছো এখানের মধ্যে সরি এই গ্রাফের জন্য তোমার ইয়ে কত আসছিল, 0.21 সেকেন্ড। তো এটা তো অলমোস্ট কাছাকাছি আসছিল। এটার জন্য আরো সেনসিটিভ বানাইতে তো তারা বলতেছে ইয়ে করতে, কি বলে, if time constant is too small it will be nearly discharged, if time constant is too large তো তখন খুবই আস্তে আস্তে ডিসচার্জ হবে। তো এর জন্য রেজিস্ট্যান্স বা ক্যাপাসিট্যান্স বাড়ানো লাগবে। আচ্ছা তো এখন এখানের মধ্যে মেইন কাজটা কি, মেইন কাজ তোমার সেনসিটিভ বানানোর জন্য কি করতে হবে, তোমার ইনিশিয়াল যে 100% চার্জ ছিল এই 100% চার্জ থেকে তার তো চার্জ ডিক্রিজ করবে যখন এটাকে সুইচটা এটা ক্লোজ করতেছে। তো ওই 100% চার্জ থেকে নামতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ সময় লাগবে। তো তুমি যদি টাইম কনস্ট্যান্টটা খুবই ছোট দাও তখন আবার কি হবে, রিঅ্যাকশন টাইম করতে করতে যে 0.2 সেকেন্ডের মধ্যে যদি ফুললি ডিসচার্জ হয়ে যায়, বিকজ এভারেজ একজন মানুষেরই কত লাগে, 0.2 সেকেন্ডের মতো লাগে। তো তুমি যদি বেশি কম দিয়ে দাও টাইম কনস্ট্যান্ট তো তখন কি হবে, খুবই তাড়াতাড়ি ওই যে 5 আওয়ার্স সমান সময় পার হয়ে যাবে। তো বলতে গেলে কি করতে পারবে না কেউই ডিসচার্জ ফুললি ডিসচার্জ হওয়ার আগে অফ করতে পারবে না। কিন্তু আবার তুমি যদি অনেক বেশি দিয়ে দাও টাইম কনস্ট্যান্টের ভ্যালু তখন কি হবে, এত আস্তে আস্তে ডিসচার্জ হবে যে 100% থেকে 90% নামতে নামতে কি করে ফেলবে, সবাই রিঅ্যাক্ট করে ফেলবে। তো তোমার কি দরকার, রিঅ্যাকশন টাইমের ভ্যালুটা, টেন্টেটিভ রিঅ্যাকশন টাইমের ভ্যালুটা which is প্লাস মাইনাস 0.2 সেকেন্ড। তো তোমার টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা কি করবে, ওই 0.2 সেকেন্ডের কাছাকাছি রাখবা, তাহলে যেন রিঅ্যাক্ট করতে করতে কি 50% এর কম, যে 37% সামথিং কিছু একটাতে আসে। তো তখন বোঝা যাবে যে কে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করতে পারলো, কে আস্তে আস্তে রিঅ্যাক্ট করতে পারলো। বুঝছো তো এই জিনিসটা। ওকে জাবেরের কোনটা ছিল, 58 এর বি। 58 বি কি কোশ্চেনের টেস্টের কোশ্চেন নাকি কোনটা, জাবের ওইটা আমরা এক্সামের সলিউশন করতে সময় টেস্টটা যে দিছি ওইটা, হ্যাঁ কম পাইছে 30। এই 58 এর এটা আমরা এক্সামের সলিউশনের সময় করা দেব, ঠিক আছে জাবের। ওকে পেপার আর কোনটা বাকি আছে, 64। ওকে 63 64। আচ্ছা তো 63 এর কোনটা,
63 এর B2 ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ দ্য বল অ্যাজ ইট রিচেস প্লেট X ডায়ামিটার অফ বল হলো 4.0 সেন্টিমিটার আদি সব একদম পেলো ফিক্সার যাবে আচ্ছা তো এখন এখানে দেখো ম্যাচ দেওয়া আছে এখন অ্যাসেলারেশন তুমি বের করছো নাকি ওকে তো অ্যাসেলারেশন বের করছো তো এখন অ্যাসেলারেশন তুমি জানো কত আসছে 0.21 মিটার পার সেকেন্ড স্কয়ার ওকে এখন একটা প্লেট থেকে যে ডিসটেন্স বিটুইন দা প্লেটস ঠিক আছে ডিসটেন্স বিটুইন দা প্লেট একটা প্লেট থেকে যে আরেকটা প্লেটের ওখানে যাবে তো এখন কি হবে তুমি সেন্টারটা থেকে চিন্তা করো এটা একটা প্লেট এটা একটা প্লেট ওকে এখন বলের ডায়ামিটারটা কেন দিছে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেন্টার অফ দা বল কতটুকু মুভ করছে এটা বুঝতে হবে তো এখানের মধ্যে সেন্টার অফ দা বল যদি এখান থেকে চিন্তা করো তো এই পার্ট অফ দা বল থেকে মনে করো যে এই সাইড অফ দা বল যেটা নাকি এই প্লেটের সাথে একদম কন্টাক্টে ছিল একটা ফুল সুইং করে এই পাশে যখন নাকি আসছে এই সাইড অফ দা প্লেট কি থাকবে 1 ডায়ামিটার ডিসটেন্স দূরে থাকবে না তো তাহলে কতটুকু ডিসটেন্স অ্যাকচুয়ালি ট্রাভেল করছে একটা প্লেট থেকে যে আরেকটা প্লেটে গেছে বলটা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে দিস ডিসটেন্স মাইনাস দা ডায়ামিটার অফ দা বল বুঝতে পারছো সো ওই ডিসটেন্সটা নিয়ে দেন এখন আমরা কি করব তোমার অ্যাসেলারেশন জানি সো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as অ্যাসেলারেশন ডিসটেন্স জানি u তো 0 তো তাহলে কি করব ফাইনাল ভেলোসিটি পাবো ফাইনাল ভেলোসিটি ইনটু ম্যাস করলে মোমেন্টাম আসবে ওকে আর কাফিনের 64 এর a কি হইছে মশা মারার ব্যাট আচ্ছা মাছি মারার ব্যাট এটা ফ্লাইজ অ্যাপার্ট ওকে সো এখন এখানে কি বলতেছে the racket has two metal meshes when a fly is between the meshes the user presses a button and the potential difference of 1500 volt is applied between the mesh okay for a short time this PD causes a current in the fly stunning it ঠিক আছে একদম স্টানিং ব্যাপারটা তো এখন এখানে কি হইছে a student thought that the racket must contain a capacitor to investigate this he connected a resistor with a high resistance between the meshes the student presses the button and uses the data logger to record how the potential difference across the resistor varies with time the student obtained the following graph এমন graph capacitor discharging এর graph এর মতো তাহলে বলতেছে describe how a PD against time graph can be used to show that the racket contained a capacitor তো এখানের মধ্যে কি করব you should not include calculation তো ক্যালকুলেশন ইনক্লুড করতে মানা করছে তো এখন এখানের মধ্যে আমরা তাহলে বলবোটা কি যে যখন নাকি ওই সুইচটা অন করা হয়েছে তো তখন ক্যাপাসিটরটা কি করবে ডিসচার্জ করবে থ্রু দা রেজিস্টর তো তাহলে এখানে দেখা যাইতেছে কি যে উইথ টাইম ভোল্টেজটা বা পিডি অ্যাক্রস দা মেশ কি করতেছে কমতেছে তো এটা থেকে ক্যালকুলেশন দিতে মানা করছে তো তার মানে কি ওখানে আমাদের টাইম কনস্ট্যান্ট দেখায় বা হাফ লাইফ দেখায় তো করতে পারতাম তো ওই জিনিসটা আমাদের করতে মানা করছে আমাদের জাস্ট কোয়ালিটেটিভলি এক্সপ্লেইন করতে বলছে তো 64 এর এ 64 না ওরা কি ক্যালকুলেশন দিতে বলছে নাকি দিতে তো এখন এখানে যা ক্যালকুলেটেড রেজাল্ট শুড বি ইকুয়াল টু এটা কি কাহিনী শুড ইনক্লুড আ ক্যালকুলেশন হবে ঠিক আছে তো তাহলে ক্যালকুলেট করে আমরা দেখাবো যে হাফ লাইফ সমান টাইম বা টাইম কনস্ট্যান্ট সমান টাইম পরে এত পার্সেন্টে নেমে আসে ইনিশিয়াল ভ্যালু তো তাহলে ক্যাপাসিটর আছে ওকে পরে জাবেরের 65 এর সি ওকে তো 65 এ কি বলতেছে most mobile phones have touch screens allowing a finger to select different functions a website explains how this works with a simplified model the glass screen is coated on both sides with a conductive material so that it forms a capacitor a potential difference of 5 volt is applied across the two sides এটা তো এখন সি নাম্বারের সমস্যা in normal use এটাই লাস্ট
In normal use, the capacitor is then disconnected from the power supply, but the charge that gave a PD of 5 volt is left on the capacitor. আচ্ছা, পাওয়ার সাপ্লাইটাকে ডিসকানেক্ট করে ফেলে, কিন্তু ক্যাপাসিটর যে 5 ভোল্ট চার্জ পাইছিল, চার্জ হয়ে আসছিল, ওইটা তার মধ্যে থেকে যায়। তো বলতেছে when the finger touches the screen, তখন কি হয়? The effect is called is as if finger capacitor of 1.5 picofarad has been connected to the original capacitor, forming the circuit shown. তো আমরা যখন এরকম স্ক্রিনে টাচ করি, তো তখন ওইটাকে সেন্স করতে পারে কিভাবে? ওই প্লেটগুলোর মধ্যে সেপারেশন কমে যাবে এমন টাইপ। তো এখন এখানে বলতেছে এটা কি? Some charge flows from the charge capacitor to the finger capacitor, reducing the PD, so the same value V across the capacitor in both plates. তো এখন দুইটা মধ্যে এখন আমাদের পটেনশিয়াল ডিফারেন্স কি করতে হবে? সেম থাকা লাগবে। যে এতক্ষণ কি ছিল? এইটা ছিল না, এতক্ষণ শুধু 1.5 না, উল্টাটা, এতক্ষণ জাস্ট এই 12 পিকোফ্যারাডের ক্যাপাসিটরটা মোবাইল ফোনের ভিতরে ছিল। কেউ যখন টাচ করে না, তো তখন ওই ক্যাপাসিটরটাই জাস্ট নিজের মতো করে কত রাখে? নিজের মধ্যে 5 ভোল্ট ভোল্টেজ রাখে। কিন্তু যখন নাকি ফিঙ্গার দিয়ে টাচ করা হয়, ঠিক আছে, যাবে ফিঙ্গার দিয়ে যখন টাচ করা হয়, তো তখন কি হইতেছে? 1.5 পিকোফ্যারাডের একটা ক্যাপাসিটর কি করতেছে? কানেক্ট হয়ে যাইতেছে। তো এই 12 পিকোফ্যারাডের ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে, আর 1.5 পিকোফ্যারাডের ক্যাপাসিটরটা চার্জ আপ হবে। সো 1.5 পিকোফ্যারাড ক্যাপাসিটরটা যতটুকু চার্জ গেইন করতেছে, 12 পিকোফ্যারাড ক্যাপাসিটরটা ততটুকু চার্জ কি করবে? লুজ করবে, বা ততটুকু ভোল্টেজ লুজ করবে। তো এখন এটাই আমাদেরকে বের করতে বলছে যে ফাইনাল পিডি, যে দুইটা কাজ করা হইলে দুইটা ক্যাপাসিটরের ইভেন্চুয়ালি পিডি কি হয়ে যায়? সেম হয়ে যায়। তো কততে এসে সেম হয়, তো ওই জিনিসটা আমাদেরকে বের করতে বলছে। তো এখন এই জিনিসটা আমরা করব কিভাবে? এখানে আমাদের ইনিশিয়াল ভোল্টেজ আমরা জানি। ইনিশিয়াল ভোল্টেজ কত? ইনিশিয়াল ভোল্টেজ হলো 5.0 ভোল্ট। তো এখন এটার ক্যালকুলেশন তারা কি করছে? এখানে রেজিস্ট্যান্স তো এগুলো তো কিছু দেওয়া নাই। আগে কি চার্জ বের করা হয়েছে কোশ্চেনে? না, ক্যাপাসিট্যান্স দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে। ভোল্টেজ দেওয়া আছে 5, ক্যাপাসিট্যান্স দেওয়া আছে। তো এখন আমরা এই যে, তো ফার্স্ট এখানের মধ্যে দেখো যাবে যে তোমার দোনোটার পিডি কি হবে? পিডি অ্যাক্রস বোথ দা ক্যাপাসিটরস উইল বি ইকুয়াল, নাকি? দুইটা ক্যাপাসিটরের পিডি সমান হবে 1.5 পিকোফ্যারাডের জন্য আর 12 পিকোফ্যারাড ছিল, নাকি? 1.5 পিকোফ্যারাড আর 12 পিকোফ্যারাড দোনোজনের পিডি কি হবে? সেম হবে। তো এখন চার্জ অ্যাক্রস দা 1.5 picofarad capacitor divided by capacitance of 1.5 picofarad capacitor is equal to, তাদের আরেকটা রেশিও কি থাকবে? সেম থাকবে। এই রেশিওটা থেকে দেন আমরা দুইটারই ক্যাপাসিট্যান্স জানি। ক্যাপাসিট্যান্স গুলি তো দোনোটারই দেওয়া 1.5 আর 12। এখন একটার জন্য 12 এরটার জন্য আমরা পিডিও জানি যে ইনিশিয়াল পিডি কত ছিল, ঠিক আছে? ইনিশিয়াল পিডি কত ছিল ওইটা জানি। এই যে এখানের মধ্যে ফার্স্টে কি করছে দেখো, 12 পিকোফ্যারাড এর জন্য ফার্স্টে ইনিশিয়াল চার্জ বের করছে, বুঝছো যাবে? যে এইটা ফার্স্টে বের করছে, দেন দুইটা পিডি সমান সমান হবে, তো ওখানে থেকে তোমার ফাইনাল পিডির ভ্যালুটা, যে ফাইনাল ওখানের মধ্যে চার্জের ভ্যালুটা বের করছে। কি করছে খেয়াল করো, এই হলো তোমার চার্জ। তো এই ক্যাপাসিট্যান্স 12 পিকোফ্যারাড ক্যাপাসিট্যান্স ইনটু ভোল্টেজ প্লাস এই ক্যাপাসিট্যান্স ইনটু ভোল্টেজ। ওকে, এই ক্যালকুলেশনটা করে দেই যাবে। দেখো এখানের মধ্যে চার্জটা কি, প্রথমে টোটাল চার্জ বের করব। প্রথমে তো ফিঙ্গার ক্যাপাসিটরের মধ্যে কি নাই, কোনো চার্জ নাই, পুরো চার্জ কার মধ্যে আছে? মেইন ক্যাপাসিটরের মধ্যে। তো টোটাল চার্জ ফার্স্টে বের করব। তো টোটাল চার্জ ফার্স্টে কি হবে? 5 ভোল্ট ভোল্টেজ আর ক্যাপাসিট্যান্স হলো 12 পিকোফ্যারাড, মানে 12 into 10 to the power minus 12। ওকে, সো ফার্স্টে কি করলাম? ফার্স্টে আমরা টোটাল চার্জ বের করলাম। টোটাল চার্জ কত?
6.0 into 10 to the power minus 11 কুলম্ব। ফিঙ্গার ক্যাপাসিটরটা মানে ফিঙ্গার দিয়ে স্ক্রিনটাকে টাচ করার পর এই চার্জ তো আর বাইরে থেকে কিছু আসতেছে না, এই চার্জটাই জাস্ট দুইটা ক্যাপাসিটরের মধ্যে কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সো দিস চার্জ will be distributed in 1.5 picofarad capacitor and 12 picofarad capacitor। ঠিক আছে, তো এখন দুইজনের ক্যাপাসিট্যান্স জানি, ক্যাপাসিট্যান্স ইনটু ভোল্টেজ প্লাস ক্যাপাসিট্যান্স ইনটু ভোল্টেজ। ভোল্টেজ দোনোজনের সমান, ক্যাপাসিট্যান্স গুলি আলাদা, তো এই দুইটা চার্জের সামেশন মিলে কি হবে, টোটাল চার্জের সামেশন, যে 6 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 11 যেটা শুরুতে ছিল। বুঝতে পারছো যাবে? ওকে, সো তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের বুকলেট সলভিং এইটুকুই। আমাদের টেস্টের মধ্যে যে দুটো কোশ্চেন আসছে আলাদা, ওটা আমরা নেক্সট দিন টেস্টের সলিউশনের সময় দেখে নেব। ঈদের পর আমাদের শনিবার কবে পরে, 16 তারিখ মনে হয়, 16 তারিখ। ওকে, সো আমরা ক্লাস এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।